ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি যে ধান চাষের পর গম চাষ অর্থাৎ গম চাষ করতে চিরাচরিত যে পদ্ধতি আছে তাতে গম চাষ করতে কিন্তু অনেক কৃষক বন্ধু আগ্রহী হন না। তার কারণ হচ্ছে ধান চাষের পর জমিতে নতুন করে জো আনতে হয় এবং নতুন করে চাষ দিতে হয়, সেটা অনেকটা সময় নিয়ে নেয় এবং তার ফলে সঠিক গমের ফলন কৃষক বন্ধুরা পান না, তাই তারা আগ্রহীও হন না। কিন্তু বর্তমানে জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতিতে গম চাষের একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুরা লাভবান হবেন। ফলে আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতিতে গম চাষ। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের মধ্যে রয়েছেন খয়রাশোল ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর দেবব্রত আচার্য। দেবব্রত দা, আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে এই যে জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতি, এটা কি? জিরো টিলেজ পদ্ধতি হচ্ছে খুব কম খরচে একটা আধুনিক পদ্ধতি, একটা মেশিনের সাহায্যে এই চাষটা করা যায় জিরো টিলেজে। এবং সেটা আমরা দেখছি যে কৃষক বন্ধুরা কিন্তু এমনি যে চিরাচরিত যে চাষ পদ্ধতি তাতে অনেক সময় আগ্রহী হন না। আগ্রহী হয় না, মানে অনেকটা টাইম লস হয়ে যায়, তার ফলে গমটা ফলনটা একটু কম থেকে যায়। আর জিরো টিলেজ পদ্ধতি হচ্ছে আমরা একটু কম সময়ের মধ্যেই ধান কাটার পরেই এই পদ্ধতির মাধ্যমে আমরা গম চাষটা করতে পারি। আচ্ছা, জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতির সুবিধা কি কি রয়েছে? বিনা কর্ষণ পদ্ধতির সুবিধা, প্রধান সুবিধা যেটা বললাম যে আমরা এই পদ্ধতিতে আমরা ধান কাটার পর যে জো থাকে সেই জোতেই আমরা এই গমটাকে আমরা চাষ করতে পারি। এছাড়া প্রধান আরেকটা সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে মানে সারিতে মেশিনের সাহায্যে বোনা হয়, তার ফলে বীজ অনেক কম লাগে, 10 থেকে 12 কেজি বিঘা প্রতি বীজের মধ্যেই এই গমটা বোনা যায়। এবং সারটাও একই রকম, মানে সারিতে দেওয়া হয় মেশিনের সাহায্যে, একদম বীজের কাছে সারটা পড়ে। সারের ব্যবহারটাও খুব মানে ভালো হয় এবং জলের প্রকৃত ব্যবহার হয়, আগাছাগুলো ঠিকমতোভাবে দমন করা যায়। এবং এই জিরো টিলেজে যেহেতু চাষটা করা হয় না, সেহেতু ভূমিক্ষয়টাও এতে কিন্তু রোধ করা যায়। এবং এই পদ্ধতিতে এবং চিরাচরিত পদ্ধতি থেকে অনেক কম খরচায় আমরা এই গম চাষটা আমরা করতে পারি। আচ্ছা, চিরাচরিত পদ্ধতিতে তো আমাদেরকে নতুন করে আবার মনে হয় জমিতে জলের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, চিরাচরিত পদ্ধতিতে ধানটা কাটার পর কতদিনের তফাৎ হয়ে যায়? মোটামুটি 10 থেকে 15 ধানটা কাটার পর সেই জমিতে আবার জো নিয়ে আসতে হয়, তার জন্য আরো সেচ দিতে হয়, সেচ দেওয়ার পরে আবার সেখানে মানে চাষ দিতে হয়, তারপরে গম বোনা যায়। তাতে 10 থেকে 15 দিনের একটা গ্যাপ হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গে এমনিতে শীতকালটা খুবই কম থাকে, তার ফলে ওই যে গ্যাপ যেটা পড়ে যায় তাতে কি হয় যে মানে গমের যে ডিউরেশনটা দরকার সেটা খুব কম পায় এবং ফলনটা অনেক কম আসে। এই জিরো টিলেজে কিন্তু খুব মানে চাষিরা কিন্তু ওই জোতেই আবার এই গমটাকে লাগিয়ে ফেলতে পারবে এই মেশিনের সাহায্যে। আচ্ছা, এই জিরো টিলেজ মেশিনটি সম্পর্কে একটু যদি বলেন। হ্যাঁ, জিরো টিলেজ মেশিনটা হচ্ছে একটা মানে লোহার মানে ফ্রেমের মতো আছে, যেখানে 6 থেকে 11টা অব্দি ফাল থাকে এবং মেশিনে দুটো প্রকোষ্ঠ থাকে, একটা সার দেওয়ার প্রকোষ্ঠ, একটা হচ্ছে বীজ রাখার প্রকোষ্ঠ। সেই প্রকোষ্ঠগুলো তো পাইপের সাহায্যে এগুলো মানে ওই ফালের নিচে আসবে এবং সকেটের সাহায্যে চেনের মাধ্যমে ওগুলোকে যুক্ত করা আছে। এটা 35 থেকে 40 HP ট্রাক্টর দিয়ে টানা হয়। যেই ট্রাক্টরটা দিয়ে টানা হবে সেই ওই চেনটা ঘুরবে এবং হচ্ছে বীজ এবং সারটা আস্তে আস্তে ওই ফালের নিচে মানে পড়বে। এবং এই প্রতিটি বীজ এবং সারের জন্য কাঁটা কিন্তু করা থাকে, মানে কোন ফসলের জন্য কাঁটাটা কোন হবে সেটা নির্দিষ্ট করা থাকে। কখনো 6টা ফাল যুক্তও থাকে, কখনো 11টা ফাল যুক্তও থাকে। এবং এই মেশিনে সাহায্যে চাষ করলে 400 থেকে 600 টাকায় মানে চাষটা করা যাবে। মাত্র 400 থেকে, যেখানে ট্রাক্টর দিয়ে লাঙল দিয়ে বা চাষ করতে গেলে অনেক খরচা হয়ে যাচ্ছে। এই মেশিনের দাম কিরকম? এই মেশিনের দাম 35 থেকে একদম 60,000 টাকা অব্দি দাম আছে। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন যেহেতু ফাল যুক্ত আছে এই জন্য এই দামটা অনেক আছে। আচ্ছা, আমরা নিশ্চয়ই জানবো যে কিভাবে কোথায় আমরা পেতে পারি এবং সেক্ষেত্রে কৃষক বন্ধুদের কি কি সুবিধা আছে সেটা সম্পর্কে জানবো। তার আগে যেটা জিজ্ঞেস করবো যে কোনো মেশিনেরই ব্যবহারের ক্ষেত্রে একটা সাবধানতার কথা প্রথমেই আমরা বলে দিই যে এই সাবধানতা অবলম্বন করতে হবে কৃষক বন্ধুদের, সেইটা যদি একটু বলেন। হ্যাঁ, এই মেশিনে ব্যবহারের প্রধান সাবধানতা হচ্ছে যে জমিটাকে আগাছা মুক্ত রাখতে হবে। জমি যদি আগাছা যুক্ত থাকে তাহলে হচ্ছে আগাছাগুলো ওই মেশিনের ফালে লেগে যেতে পারে এবং তাতে ওই বীজ এবং সারটা পড়াটা বন্ধ হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে জমিটা সমতল থাকবে। জমিটা যদি উঁচু নিচু থাকে তাহলে ওই যে বপনের গভীরতাটা যেটা সেটা কিন্তু ঠিক হবে না।
এই দুটো সাবধানতা কিন্তু মনে রাখা দরকার। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে করা হবে? মানে ট্রাক্টরের সাথে লাগিয়ে দেওয়া হয় এটা, তাই তো? করে সেই পদ্ধতিতেই করা হয়। আচ্ছা আচ্ছা, আগাছানাশকের ব্যবহার কিভাবে করতে হবে? হ্যাঁ, জিরো টিলেজে প্রধান যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে আগাছানাশকের ব্যবহার। কারণ হচ্ছে আমরা কিন্তু সেই জমিতে কোনো চাষই কিন্তু আমরা দিচ্ছি না, একদম ওই জমিতে ট্রাক্টরের সাহায্যে জিরো টিলেজ মেশিনের মাধ্যমে রাখা হচ্ছে। সেই জন্য প্রথমেই কিন্তু মানে আগাছানাশকটা 7 থেকে 10 দিন পূর্বে আমরা গ্লাইফোসেট আগাছানাশক আমরা ব্যবহার করব 5 থেকে 8 ml প্রতি লিটার জলে 5 থেকে 8 ml গ্লাইফোসেট দেবো, এবং সেটা 7 থেকে 10 দিন পূর্বে আমরা ওখানে স্প্রে করে দেবো। এবং প্রতি ট্যাঙ্কিতে যদি 200 গ্রাম করে ইউরিয়া দেওয়া হয় তাহলে সেই গ্লাইফোসেটের অ্যাকশন কিন্তু খুব ভালো হবে। এবং এটা একটা কথা মনে রাখতে হবে, তখন কিন্তু জমিতে একটু রস থাকতে হবে। আগাছানাশক ব্যবহার করলে যদি রস না থাকে তাহলে কিন্তু আগাছানাশক ভালো কাজ করবে না। আর গ্লাইফোসেটটা সবসময় পরিষ্কার জলে গুলে স্প্রে করতে হবে, ঘোলা জলে গুললে সে গ্লাইফোসেট কিন্তু ভালো কাজ করবে না। গ্লাইফোসেট ছাড়াও প্যারাকোয়াটও দেওয়া যেতে পারে, 3 থেকে 4 ml প্যারাকোয়াটও কিন্তু এক্ষেত্রে আগাছানাশক ব্যবহার করা যেতে পারে। এটা গেল গম লাগানোর পূর্বে, 7 থেকে 10 দিন পূর্বে। কি ধরনের আগাছার আক্রমণ হয়? হ্যাঁ, এইখানে আমাদের চওড়া পাতা এবং হচ্ছে সরু পাতা দু ধরনের আগাছানাশক আগাছা থাকে। আর যদি আগাছা বেশি থাকে সেই ক্ষেত্রে গম লাগানোর 48 ঘন্টার মধ্যে পেন্ডিমিথিলিন 1 কেজি AI প্রতি হেক্টর হিসাবে পেন্ডিমিথিলিন ব্যবহার করা যেতে পারে যদি আগাছার পরিমাণ বেশি থাকে। আচ্ছা, আর তারপরেও কি মানে যদি এই ওষুধগুলো প্রথম থেকে যেটা আপনি বললেন প্রথমে যদি দেয়া হয় তারপরে পেন্ডিমিথিলিন যেটা বললেন সেটা তারপরে কি আর আগাছার তারপরে আর আগাছার সেরকম সম্ভাবনা থাকে না। যদি বড় পাতার আগাছা যদি হয় তাহলে সেক্ষেত্রে 2,4-D 0.5 কেজি AI প্রতি হেক্টর হিসেবে বড় পাতার আগাছা আমরা 2,4-D দিয়ে দমন করতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে গাছের কিন্তু কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বেশ। আর গম বীজ বোনার গভীরতাটা কত? হ্যাঁ, গম বীজ বোনার গভীরতা আমরা 3 থেকে 5 সেন্টিমিটার গভীরে গমটা বুনবো, এবং ওই মেশিনটার সাহায্যে কিন্তু এই গভীরতাটাকে ঠিক করা যায়। সেটা কিভাবে? হ্যাঁ, ওই লিভার থাকে, লিভারের সাহায্যে এই গভীরতাটা আমরা ঠিক করতে পারবো। তবে একটা জিনিস যেটা বলবো যে মেশিনটা ভূমিটা যাতে সমতল হয়, না হলে একবার গভীরতাটা কিন্তু মানে চেঞ্জ হয়ে যেতে পারে। ভূমিটা সবসময় সমতল রাখতে হবে। আচ্ছা, আর বীজের পরিমাণটা কি হবে? হ্যাঁ, বীজের পরিমাণ যেহেতু আমরা মেশিনের সাহায্যে বীজ বুনছি এক্ষেত্রে বীজের পরিমাণ সাধারণত খুব কম লাগে, 10 থেকে 12 কেজি বীজেই কিন্তু আমরা এই গমটাকে বুনতে পারবো। আচ্ছা, আপনি যে বললেন জমিটাকে সমতল রাখতে হবে, তার জন্য কি কৃষক বন্ধুদের আলাদা কোনো ব্যবস্থা নিতে হবে? না, ওটা মোটামুটি যখন ধান চাষ করবেন তখন হয়ে যাচ্ছে, সমতল করে নিতে হবে। তাও যদি কিছু এদিক ওদিক থাকে একটু উঁচু নিচু সেটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, সার প্রয়োগের ব্যবস্থাটা কি? হ্যাঁ, সার প্রয়োগের জিরো টিলেজ পদ্ধতিতে যেটা সুবিধা হচ্ছে, সারটা একদম বীজের কাছেই পড়ে, সেক্ষেত্রে বেশি সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বীজের সঙ্গে সঙ্গেই সারটাকে আমরা প্রয়োগ করে ফেলতে পারবো। সাধারণত 25 থেকে 30 কেজি আমরা যেটা জিরো টিলেজ পদ্ধতিতে যেটা দেবো, যেহেতু আমরা 3 রকম সারই একসঙ্গে যেটা পাওয়া যায়, যেমন 10-26-26 এই ধরনের সার দেবো। 25 থেকে 30 কেজি প্রতি বিঘা হিসাবে আমরা সার দেবো, এর সঙ্গে 8 থেকে 10 কেজি ইউরিয়া সার মিশিয়ে দেবো। এবং একটা কথা মনে রাখবেন কৃষক বন্ধুরা, যে সার যখন আমরা মেশিনের সাহায্যে দেবো সারটা যেন সবসময় ঝরঝরে থাকে, মানে সার যেন কোনো অবস্থাতে ভিজে না থাকে, তাহলে মেশিনের গায়ে কিন্তু লেগে যাবে এবং ভালো পড়বে না। এবং এই সারটা আমরা প্রথমে বোনার সময় দিয়ে দেবো, পরে চাপান সার হিসাবে 21 দিন পর 8 থেকে 10 কেজি ইউরিয়া, এবং আবার যদি প্রয়োজন হয় 42 দিন পর আবার 8 থেকে 10 কেজি ইউরিয়া সারটাকে আমরা চাপান সার হিসাবে দেবো। এছাড়া অনুখাদ্য হিসেবে আমরা বোরনের প্রয়োগ করব, যেহেতু গম চাষের ক্ষেত্রে অনুখাদ্য লাগে, সেক্ষেত্রে বোরনের প্রয়োগ করব। মোটামুটি 25 থেকে 35 দিনের মধ্যে 2 গ্রাম বোরন স্প্রে করব আমরা। আচ্ছা আচ্ছা, আপনি বললেন যে আগাছানাশকটা যখন দেয়া হবে তখন যেন মাটিতে জো থাকে, তো জলসেচের একটা ব্যবস্থা নিশ্চয়ই রাখতে হয়, সেটা কি? হ্যাঁ, আগাছা মাটিতে আমরা ধান কাটার পরে এমনিতেই মাটিতে রস থাকে, সেই অবস্থায় আমরা আগাছানাশক ব্যবহার করব। এছাড়া বীজ বপনের পরে হ্যাঁ 21 দিনের মধ্যে জলসেচ কিন্তু দিতেই হবে। তখন ওই 21 দিনের মধ্যে নতুন শিকড় বেরোয়, মুকুট শিকড় বলে, সে 21 দিনের মধ্যে জলসেচ দিতে হবে। এছাড়া যদি জলসেচের আমাদের সুবিধা থাকে সেই ক্ষেত্রে আবার 42 দিনের মাথায় যখন পাশকাঠি ছাড়বে তখন জলসেচ দিতে হবে। ফুল আসার সময় একবার জলসেচ দিতে হবে, এবং হচ্ছে যখন নরম অবস্থায় গমের দানা হচ্ছে তখন একবার জলসেচ দিতে হবে।
এই 4 বার যদি আমরা জলসেচ দিতে পারি তাহলে আমরা গমের ফলন কিন্তু খুব ভালো পাবো। আচ্ছা, এই পদ্ধতিতে যদিও আজকে আমরা গম নিয়ে আলোচনা করছি, তাও একটু জেনে নিই যে এই পদ্ধতিতে ধান চাষও করা হয়। এই পদ্ধতিতে ধান চাষও করা যায়। তফাৎটা কি? আমরা এই পদ্ধতিতে গম ছাড়াও ধান চাষও করতে পারি। সাধারণত দেখা যাচ্ছে যে অনেক সময় ভালো বৃষ্টিপাত হয় না, মাটিতে রস আসে কিন্তু মাটি কাদা করার জন্য উপযুক্ত হচ্ছে না। সেক্ষেত্রে আমরা জিরো টিলেজ পদ্ধতি ব্যবহার করি। প্রচুর যখন বৃষ্টিপাত হয় তার পূর্বে যদি আমরা জিরো টিলেজের মাধ্যমে আমরা ধান চাষ করে ফেলতে পারি তাহলে কিন্তু ওখানে কাদা করার খরচা, বীজ তলা খরচা, ওগুলো কিন্তু কিছুই লাগবে না। খুব কম খরচাতে আমরা ধানটাকে করব। তবে ধানের ক্ষেত্রে আগাছানাশকটা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে, যেহেতু বর্ষাকাল প্রচুর আগাছা বের হবে। সেক্ষেত্রে প্রথমেই যেটা বললাম নন সিলেক্টিভ যে আগাছানাশক 7 থেকে 10 দিন পূর্বে গ্লাইফোসেট বা প্যারাকোয়াট ব্যবহার করতে হবে। তারপর ধান লাগানোর পর 48 ঘন্টার মধ্যে পেন্ডিমিথিলিন বা পেটিলাক্লোর ব্যবহার করতে হবে এবং 10 দিন পরে ক্লোরোমিউরন ইথাইল প্লাস মেটসালফিরন মিথাইল যেটা আছে 4 গ্রাম AI প্রতি হেক্টর, সেটা ব্যবহার করলে মুথা জাতীয় আগাছাগুলো দূর হবে। এবং তারপর যদি বড় পাতার আগাছা দেখা যায় সেক্ষেত্রে আমরা 2,4-D ব্যবহার করতে পারি। অর্থাৎ আগাছানাশক দিয়ে কিন্তু জমিটাকে সম্পূর্ণভাবে আগাছা মুক্ত রাখা যাবে এবং জিরো টিলেজে যদি আগাছা মুক্ত রাখা যায় তাহলে কিন্তু ফলন কিন্তু আমরা চিরাচরিত যে পদ্ধতির মাধ্যমে যে ফলন পাই তার থেকে কিন্তু বেশি পাবো। কারণ হচ্ছে যে এই পদ্ধতিতে ওখানেই গাছটা জন্মাচ্ছে, ওখানেই শিকড় হচ্ছে, তার ফলে এবং ওইখানে ভালো ফলন দিতে পারবে। আচ্ছা, এই যন্ত্রটা কোথায় কৃষক বন্ধুরা পাবেন এবং সেক্ষেত্রে কৃষক বন্ধুদের ক্ষেত্রে কোনো রকমের সুবিধার ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই। এই যন্ত্রটা আমাদের প্রত্যেক আমাদের ফার্মে আছে যন্ত্রটা। আবেদনের ভিত্তিতেও কৃষক বন্ধুরা নিয়ে যেতে পারবেন। এছাড়া আমাদের যে FSSFM যে প্রকল্প আছে, যে সকল কৃষক বন্ধুদের কিষাণ ক্রেডিট কার্ড আছে তারা ভর্তুকিতে যন্ত্রটা কিনতে পারবেন। এছাড়া কাস্টম হায়ারিং সেন্টার কৃষকরা নিজেরা তৈরি করে সেই কাস্টম হায়ারিং সেন্টার থেকেও কিন্তু কৃষকরা যন্ত্রটা পেতে পারবেন। সুতরাং যন্ত্রটা কিন্তু এখন আস্তে আস্তে কৃষকদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং সেটা মানে করতে গেলে প্রথমে কৃষি দপ্তরে যোগাযোগ, কৃষি দপ্তরের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট যে কাছে যে কৃষি দপ্তর আছে আপনাদের, সেই কৃষি দপ্তরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, আমার শেষে যেটা একটা প্রশ্ন যে মানে আমরা বলছি যে চিরাচরিত যে গম চাষের পদ্ধতি তার থেকে এটাতে অর্থনৈতিক দিকটা অনেক সুবিধা থাকছে, কতটা তফাৎ থাকছে? এখানে মোটামুটি আমরা ভালোভাবে চাষ করতে গেলে 400 থেকে 450 কেজি অবধি ফলন পেতে পারি এবং মোটামুটি আমরা প্রতি বিঘাতে 1,500 থেকে 2,000 টাকা মতো বেশি আমরা আয় করতে পারি, যেহেতু খরচটা কমিয়ে আয়টা কিন্তু আমাদের এখানে বাড়ছে। আচ্ছা, দেবব্রতদা অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম বিনা কর্ষণে গম চাষ এই বিষয়ে। আপনারা দেখছেন যে আমরা চিরাচরিত যে পদ্ধতিতে যে গম চাষ করি তাতে কিন্তু সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং আমরা যদি সময়ে সেটা না করি তাহলে কিন্তু, অর্থাৎ যদি চিরাচরিত পদ্ধতিতে করি তাহলে কিন্তু একটা সময় বেশি লেগেই যাচ্ছে। উনি বলছেন যে 15 থেকে 20 দিন প্রায় বেশি লাগছে এবং তার ফলে কিন্তু ফলনটা মার খাচ্ছে। প্রায় 1,500 থেকে 2,000 টাকা বেশি আপনারা লাভ করতে পারেন এই বিনা কর্ষণে গম চাষ করে। होगी बदलाव की अब शुरुआत, सुधरेंगे तेरे हालात, मत हार मान तू, है देश की शान तू, कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले, बढ़ा कदम तू वीर के जैसे, तूफान बड़े देखे ऐसे, न रुकेगा तू न झुकेगा तू, कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले, हरियाली खेतों में झूमेगी, खुशियां तेरे कदम चूमेगी, कुछ सीख नया कुछ सिखा तू, है फौलादी दिखा तू, कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। दूरदर्शन किसान, छेड़ो बातें बदलाव की। আমরা একসাথে শিখি, একসাথে বড় হই, আর সেই একসাথে দেশ জুড়ে পালিত হচ্ছে 26শে জানুয়ারি। আসুন দেশপ্রেমকে হৃদয়ে বহন করি এবং আমাদের ভারতবর্ষকে আমাদের মননে রাখি। নতুন দিল্লির রাজপথ 26শে জানুয়ারির কুচকাওয়াজে সেজে উঠছে। নিয়মানুবর্তিতা, বৈচিত্র্য এবং সাহস, এই তিনে ভর করে যে প্রজাতন্ত্রের উৎসব আয়োজিত হচ্ছে
আসুন মনে প্রাণে তাতে অংশ নিন। রান্নাঘরে অন্যান্য সবজির পাশাপাশি পেঁপের চাহিদা অনেকটাই। এখন চাষি ভাইরা বৃহৎ আকারে পেঁপে চাষ করার জন্য সারা বছরই বাজারে পেঁপে পাওয়া যাচ্ছে। পেঁপেতে ঔষধি গুণ থাকায় চাহিদাও বেড়েছে অনেকটাই। পূর্বস্থলী লোহাতুর গ্রামের চাষি ভাই সঞ্জিত মাহাতো তার 2 বিঘা জমিতে দীর্ঘদিন ধরে পেঁপে চাষ করে আসছেন। পৌষ মাসের শেষ দিকে জৈব সার দিয়ে জমি তৈরি করে পেঁপের চারা বপন করা হয়। পৌষ মাসে জমিটা রেডি, জৈব সার এবং আরও আমাদের আপনার গোবরের সার দিয়ে জমিটা আমরা সর্ষের খোল দিয়ে জমিটা রেডি করার পর আমরা মাঘ থেকে ফাল্গুন মাসের মধ্যে চারাটা রোপণ করি। এরপর মাঝে মাঝে জমিতে সেচ দিতে হয় এবং গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে হয়। গাছের গোড়ায় মাটি কম থাকলে মাটি ধরানোর প্রয়োজন আছে। ধসা রোগ পেঁপে গাছে ধরলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী স্প্রে করা হয়। আমাদের 15 দিন অন্তর জমিতে সেচটা দিতে হয় এবং ওই ছোটোবেলায় একটু ধসার প্রবণতা থাকে এবং ধসার আমরা ব্যাবিস্টিন বা ওই ধসার জাতীয় কিছু ওষুধ আমরা স্প্রে করি প্রথম মাস 3 মধ্যে। আষাঢ় মাসের শেষের দিকে গাছে ফল আসতে শুরু করে, তখন জৈব সার প্রয়োগ করা বিশেষ প্রয়োজন। তারপরে গাছটা যখন আষাঢ় মাসে ফল চলে আসে তখন আমরা কিছু আবার জৈব সার জমিতে প্রয়োগ করি। প্রয়োগ করার পর জল দেওয়ার সময় আষাঢ় থেকে আমাদের বিক্রি বাট্টা শুরু হয়ে যায় এবং প্রথম বছর আমাদের 1 বিঘে জমিতে 25 থেকে 30 হাজার টাকা পার বিঘায় বিক্রি হয়। পরে আরও 2 বছর এই গাছ থেকে ফল পাওয়া যায়। कहानी छोड़ जा, कुछ तो निशानी छोड़ जा, कौन तू फिर आए ना। माँ देखो, बापू हमारे लिए शहर से छतरी लाया है, कितनी अच्छी है। हाँ लाडो, अब तू बरसात से बची रहेगी। और ये ले, हमारे घर की छतरी, हमारे खेतों की छतरी और हमारे भविष्य की सुरक्षा की छतरी। ये क्या कह रहे हैं आप? अरे भगवान, ये फसल बीमा है। सूखा, बाढ़, आंधी, तूफान या कीड़ों व रोगों से फसल अगर बर्बाद हो जाए तो उस कम फसल की भरपाई सरकार की बीमा योजना द्वारा की जाएगी। बीमा में खर्च कितना आया? बहुत कम। प्रीमियम चुकाने में सरकार से मदद भी मिली। भारत सरकार की फसल बीमा योजनाओं के तहत अधिसूचित खाद्य फसलों जैसे चावल, गेहूँ, तिलहन, वार्षिक बागवानी फसल व व्यावसायिक फसलों जैसे गन्ना, कपास आदि और नारियल का फसल बीमा किया जाता है। प्रीमियम चुकाने में सरकार द्वारा वित्तीय सहायता भी दी जाती है। फसल बीमा योजना के लिए संपर्क करें अपने जिला कृषि अधिकारी, कृषि सहकारी समिति या निकटतम बैंक शाखा से। अधिक जानकारी के लिए कॉल करें किसान कॉल सेंटर के राष्ट्रीय हेल्पलाइन नंबर 1800-180-1551 पर। अरे वाह, क्या छतरी है। फसल बीमा योजना का लाभ उठाएं, भविष्य सुरक्षित करें। মটরশুঁটি চাষ একটা লাভজনক চাষ। শীতের মরশুমে মটরশুঁটির চাহিদা থাকায় বহু চাষি ভাই মটরশুঁটি চাষ করে থাকেন। এই চাষ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, কারণ সমস্ত প্রকার ডাল চাষ করলে জমিতে নাইট্রোজেনের পরিমাণ অনেকাংশ বৃদ্ধি পায়। ভাদ্র মাসের মাঝামাঝি জমিতে লাঙল দিয়ে বেশিরভাগ চাষি ভাই ছিটিয়ে মটরশুঁটি চাষ করেন। 1 বিঘা জমিতে প্রায় 14 কেজি দানা মটরের দানা ছড়াতে হয়। ভাদ্র আশ্বিন মাস থেকে এটা চাষ কমপ্লিট করা হয়, করে
এবার মটর বোনার আগে সার মাটি করে নিতে হয়, জৈব সারটা দিয়ে এগুলো করে নিয়ে বিঘায় ধরুন দানা যদি বুনতে হয় 20 কেজি লাগবে। কিছুদিনের মধ্যেই গাছ বড় হতে থাকে। এই চাষে জমি পরিষ্কার রাখা ও জৈব সেচ দেওয়া খুবই দরকারি। আবার কিছু চাষি ভাই মাটিতে ভিড়ি তৈরি করার পর মটরশুঁটির বীজ বপন করে। এইভাবে চাষ করলে মটরশুঁটির দানা বেশি লাগে, ফলে খরচা অনেকটাই বেশি হয়। লেবার দিয়ে রোয়া করলে পরে লাইন করে লাগালে 14 থেকে 15 কেজির মধ্যে হয়ে যায়। এটা লেবার খরচাটা একটু বেশি পড়ে। প্রতি বিঘা জমি থেকে 10 থেকে 12 হাজার টাকা লাভ করা যায় বলে জানালেন চাষি ভাই অনন্ত মাহাতো। খরচ পার বিঘায় ধরুন 10-12 হাজার টাকা খরচ পড়বে প্রথমে, বেচা কিনা 20 থেকে 25 হবে। বিঘা থেকে প্রথম কম হয়, দ্বিতীয় তুলনায় 8 থেকে 10 কুইন্টাল। किसानों के हित में बड़ा कदम, प्रधानमंत्री कृषि सिंचाई योजना। हर खेत को पानी, प्रति बूंद अधिक उपज। सिंचाई के सही तरीकों और जल संरक्षण की नई तकनीकों के साथ बढ़ेगा जमीन का जल स्तर। जिला स्तर पर होंगी सिंचाई योजनाएं। असिंचित क्षेत्रों तक पानी पहुंचाकर बढ़ेगा उत्पादन। भारत सरकार की विशाल योजना प्रधानमंत्री कृषि सिंचाई योजना। ঘরোয়া পদ্ধতিতে নিমজাত কৃষি বীজ উৎপাদন। প্রথমে নিম ডাল ভেঙে নিয়ে পাতা ছাড়িয়ে নিতে হবে। তারপর উনুনে কড়াই বসিয়ে 1 বালতি জল ঢালতে হবে। জল সামান্য পরিমাণে ফোটাতে হবে। ওই ফুটন্ত জলে 1 বালতি পাতা উনুনে ঢালতে হবে এবং ধীরে ধীরে নাড়তে হবে। নিম পাতা সেদ্ধ হয়ে জলের রং কালচে সবুজ হয়ে এলে ওই জল জিভে দিয়ে দেখতে হবে তেতো হয়েছে কিনা। কড়াই তুলে নিয়ে জল ঠান্ডা করতে হবে এবং দেখতে হবে জল যথেষ্ট তেতো হয়েছে কিনা। জল ঠান্ডা হয়ে গেলে পাতা নিংড়ে পরিষ্কারভাবে ছেঁকে স্প্রেয়ারে ভরতে হবে। এই নিমজাত কৃষি বীজ সকাল 9টার মধ্যে অথবা বিকাল 4টার পর প্রয়োগ করতে হবে। সাধারণত এই ওষুধ পোকার উপদ্রব শুরুর পর গাছ পিছু 2-3টে দেখা গেলে প্রয়োগ করতে হবে। এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পঁচিশে জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। 26শে জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 7 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আকাশ এই দিনও পরিষ্কার থাকবে।
27শে জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 7 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। 28শে জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 6 ডিগ্রি সেলসিয়াস থাকবে। ওই দিনও আকাশ পরিষ্কার থাকবে। 29শে জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 7 ডিগ্রি সেলসিয়াস। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। 30শে জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। ওই দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 31শে জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। ওই দিন আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সকল চাষি ভাইরা বোরো ধান চাষ করবেন তাদের জন্য বলা হচ্ছে, এই সময় বোরো ধানের নার্সারিতে 5 সেন্টিমিটার করে জল ধরে রাখবেন এবং এই আবহাওয়াতে ধান চারা গাছে হলুদ রং হতে পারে। তাই পরিষ্কার আবহাওয়ায় ডিয়াতিন G78 প্রতি 2.5 গ্রাম লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। চাষি ভাইদের বলা হচ্ছে যে বোরো ধানের মূল জমিতে বোরো ধান লাগানোর আগে 17.7 কেজি ইউরিয়া, 42 কেজি ফসফরাস এবং 13.3 কেজি পটাশ প্রতি বিঘা জমিতে প্রয়োগ করবেন এবং ধান লাগানোর পর জমিতে 2 সেন্টিমিটার করে জল ধরে রাখবেন। যারা গম চাষ করছেন সেই সকল চাষি ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই সময় গম চাষে জং এবং ব্লাইট রোগ হতে পারে। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য মেনকোজেব 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। যারা আলু চাষ করবেন তাদের জন্য বলা হচ্ছে যে এই সময় আলু চাষে চুষা কীট পতঙ্গ হতে পারে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য এসিফেট 75% প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। যে সকল চাষি ভাইরা সর্ষে চাষ করবেন তাদের জন্য বলা হচ্ছে যে এই সময় সর্ষে চাষে লেদা পোকা ক্ষতি করতে পারে। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য এমিডাক্লোফেট 1 মিলিলিটার প্রতি 5 লিটার জলের সঙ্গে স্প্রে করবেন। যারা পটল চাষ করতে চান তাদের বলি, পটল চাষে এই সময় নরম খপরি রোগ হতে পারে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য দুপুরে রাডোমিল 2 গ্রাম প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ।